কিরে মাহফুজ, রাফিকে দেখলাম গতকালকে পাড়ার গলি থেকে বের হতে। সেও এখন বাজে কাজ করে নাকি? আরে না, সে বাজে কাজ করে না। তাকে আমি গলির মোড়ে দাঁড় করিয়ে রেখে ভেতরে গিয়েছিলাম। সে তো বড়লোক বাবার একমাত্র ছেলে, আর তারও তো কয়েকটা বিজনেস আছে। তা তো আছেই, তবে তার মনে তো কোনো হিংসে নেই। সে আমাদের সাথে বেশ ভালো ব্যবহার করে এবং ভালোভাবে চলাচল করে। আমি চাইছিলাম কি, তাকে একটা রেপ কেসের আসামি বানিয়ে ফাঁসিয়ে দেওয়ার জন্য। মানে তুই এসব কি বলতেছিস? আমি তোর কথার আগা মাথা কোনো কিছুই বুঝতেছি না। তুই কি বোঝাতে চাইছিস একটু ভালোভাবে বুঝিয়ে বলবি? আমি বলতে চাইছি, আমরা একটা মেয়েকে ধর্ষণ করব এবং ওই মেয়েকে 50 বা 60 হাজার টাকা দিয়ে বলবো যে তার নামে একটা ধর্ষণের মামলা দিয়ে আসার জন্য। ধর্ষণের মামলার কি শাস্তি হতে পারে আশা করি তুই তো খুব ভালো করেই জানিস। তাকে যদি একবার ফাঁসাতে পারি, তার সকল জায়গা সম্পত্তি আমরা আমাদের আয়ত্তে করে নিতে পারবো। সে তো জেলে থাকবে, আর রেপ কেসের আসামি হলে তো কখনোই তাকে জেল থেকে বের করা যাবে না। এমনও হতে পারে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারে। দেখ মামা, এসব করার কোনো দরকার নেই। সে আমাদের বন্ধু। সে আমাদেরকে অনেক সাহায্য করে, আমাদেরকে অনেক টাকা দিয়েছে। আমি মিথ্যা কথা বলবো না। আমার বাবা যখন অসুস্থ ছিল, তাকে নিয়ে হাসপাতালে ছিলাম, যত টাকা বিল এসেছিল সব টাকা সেই দিয়েছে। সামান্য কিছু টাকা এবং ধন সম্পত্তির জন্য এরকম কাজ করতে পারবো না আমি তার সাথে। মাহফুজ, তুই একটু বোঝার চেষ্টা কর। তাকে যদি একবার ফাঁসাতে পারি, তার নিজের 2টা কোম্পানি আছে এবং আরো 10 থেকে 15টা কফি শপ আছে। এগুলোর ব্যাপারে তো তার বাবা মা কোনো কিছুই জানে না, একমাত্র আমরা জানি। তাকে ফাঁসাতে পারলে আমরা তার সকল জায়গায় সম্পত্তি এবং কফি শপগুলো নিয়ে নিব। আমাদের কাছে অর্থ এবং সম্পত্তি থাকলে ব্যাংক থেকে ভালো পরিমাণে টাকা উঠিয়ে আমরা আমাদের নিজের বিজনেস চালু করতে পারবো। তুই একটু চিন্তা ভাবনা করে দেখ। আমি আমাদের ভালোর জন্য বলতেছি। আমরা তো রিলেশন করি, সো তাদের পরিবার তো খুবই ভালো পজিশনে আছে। তাদেরকে পেতে হলে তো আমাদেরকে কোনো না কোনো কিছু একটা করতে হবে। তাই বলে এরকম একটা কাজে তাকে ফাঁসিয়ে দিবে? এরকম একটা কাজে ফাঁসিয়ে দিলে কিন্তু পরে সে যদি হুট করে বের হয়ে আসে, তখন কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। সে বাহিরে বের হয়ে আসলে তার ধন সম্পত্তি এইসব তো আগে খুঁটিনাটি করে দেখবে। এরপর তার সাথে এরকম কাজ কে করেছে সেইটা খুঁজে বের করবে। আরে শালা, এত চিন্তা ভাবনা করতেছিস কেন? যখন আমাদের কাছে টাকা হয়ে যাবে, তখন আমরা পুলিশকে টাকা খাইয়ে রাফিকে জেলের ভিতরে মেরে ফেলবো। আর পুলিশদেরকে বুঝিয়ে বলবো যে সংবাদ শিরোনামে বলবে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। শালা, এইটুকু বুদ্ধি যদি তোর মাথায় না নিয়ে চলিস, তাহলে কিভাবে চলবি সামনে? তবুও একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। আচ্ছা, আর 2 থেকে 3টা দিন যাক, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। আমাকেও একটু ভাবতে দে, হুট করে তো আর একটা কিছু করে ফেলা যায় না। ঠিক আছে, যা হবে 2 দিন পর হবে। আমি একটা মেয়ে রেডি করে রাখি, আমার পরিচিত। দেখি কে আছে, বের করে আমি তোকে সবকিছু বলে দিব। সব কিছু বলে দিবি ঠিক আছে, কিন্তু যা করবি সাবধানে করবি। আর মেয়েটা যাতে তোর বিশ্বাসী হয়, মেয়েটাকে যাতে যতই চাপ দিক না কেন, সে যাতে তার মুখ না খোলে, এটা মনে রাখবি। ঠিক আছে, আমি মনে রাখবো, চিন্তা করিস না। এখন তাহলে আমি বাসায় চলে যাই। সন্ধ্যায় আড্ডাখানে দেখা হচ্ছে। এই বলে রাজ আর মাহফুজ চলে গেল বাসায়। চলেন রাফির পরিচয়টা দিয়ে দিই। রাফি হচ্ছে টপ বিজনেসম্যান আনোয়ার চৌধুরীর একমাত্র ছেলে রাফি চৌধুরী। আনোয়ার চৌধুরীর ধন সম্পদ কোনো দিক দিয়েই কম নেই। দেশের প্রায় 35টা অফিস আছে, আর বিদেশে আছে প্রায় 22টার মতো। প্রত্যেক মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম হয় তাদের। রাফি সোফায় বসে বসে টিভিতে কার্টুন দেখতেছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কি রে রাফি, তুই কি এসব বাদ দিবি না? সেই ছোটবেলায় পড়ে আসিস, লেখাপড়া শেষ হয়েছে, তোর আব্বুর সাথে অফিসে জয়েন করবি, তা না করে তুই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারিস আর বাড়িতে এসে কার্টুন দেখিস। এটা কি তোর কাজ? তোর আব্বু একা একা কদিক সামলাবে বলতো? আম্মু, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আর কয়েকটা দিন পর না হয় অফিসে জয়েন করব। পড়ালেখা শেষ করেছি, এখন একটু ঘোরাঘুরি করতে দাও। বন্ধুদের সাথে আড্ডা মাড্ডা দেই কয়েকটা দিন। এই
এভাবে চললে তো হবে না। আর কয়েকটা দিন না, তুই সামনের সপ্তাহ থেকে তোর আব্বুর সাথে অফিসে জয়েন করবি। আমি যাতে তোর আব্বুর মুখ থেকে শুনতে পাই তুই অফিসে জয়েন করেছিস। ঠিক আছে, সামনের সপ্তাহ মানে সামনের সপ্তাহ আমি অফিসে জয়েন করব। এখন খুশি হয়েছ তো? এখন আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি খাবার রেডি করে নিয়ে আসতেছি। তোর জন্য চিকেন ফ্রাই বসিয়ে রেখে এসেছি, ওইগুলো নিয়ে আসতেছি, একটু ওয়েট কর। রাফির মা চলে আসলো রান্নাঘরে, রাফির জন্য খাবার রেডি করতেছে। বেশ কিছুক্ষণের মধ্যেই রাফির আম্মু রাফির জন্য খাবার নিয়ে চলে আসলো রাফির কাছে। রাফিকে খাবার দিয়ে আবার চলে আসলো রান্নাঘরে। সন্ধ্যা 7টা। রাফি চলে আসলো পাড়ার চায়ের দোকানে, যেখানে তার বন্ধু বান্ধবরা সবাই আড্ডা দেয়। রাফি যেতেই রাজ রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাফি, তোর তো কোনো সারা শব্দ নেই। সেই দুপুরবেলা বাড়িতে গেছিস, ফোন দিলাম, ফোন রিসিভ করিস নাই। সারাদিন রুমের ভিতরে বন্দি হয়ে থাকিস, দম বন্ধ আসে না। কই আমি সারাদিন রুমের ভিতরে বন্দি হয়ে থাকি? আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। পরে ঘুম থেকে উঠে দেখি তুই কল দিয়েছিস। পরে আর তোকে কল ব্যাক করি নাই। ল্যাপটপটা নিয়ে বসে কিছুক্ষণ কাজ করে পরে সন্ধ্যায় এখানে চলে আসলাম তোদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এক কাজ কর, আমাদেরকেও কোনো কিছু একটা শিখিয়ে দে, আমরাও কাজ করি। আমাদেরও তো টাকার প্রয়োজন আছে। কি বলিস মাহফুজ? বন্ধু, একটা কথা বলি, কিছু মনে করিস না। পড়ালেখা করেছিস, নিজের মেধাটা একটু খাটিয়ে দেখ, তাহলে আশা করি তুইও আমার মতো কোনো কিছু করতে পারবি। তোরা কিন্তু জানিস আমার 3টা কোম্পানি আছে এবং 15 থেকে 16টা কফি শপ আছে। আমি কিন্তু আমার আব্বুর কাছ থেকে 1 টাকা নিয়েও এই সব কিছু করি নাই। সব কিছু নিজের মেধা খাটিয়ে এরপরে আস্তে আস্তে এই সব কিছু করেছি। আমার মতো তোরাও মেধা দেখাটা, তাহলে তোরা পারবি। বন্ধু, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। আমরা আমাদের মেধা খাটাবো এখন থেকে। কাল থেকে দেখি কি করা যায়। কিছু তো একটা প্ল্যান করতে হবে। এরপর যে কোনো একটা কাজ করতে হবে। রাফি তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে চলে এলো বাড়িতে। অন্যদিকে রাজ মাহফুজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস মাহফুজ, এখন সে তার নিজেরটা নিজে গুছিয়ে নিচ্ছে। বলেছিলাম না তাকে কাজের কথা? সে আমাদেরকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে। তোর কি ইচ্ছে করে না এই কথাগুলোর জবাব দেওয়ার জন্য? ইচ্ছা তো করে, কিন্তু আমার তো মনে হয়েছে ভালো কথা বলেছে আমাদেরকে, নিজের মেধা কাজে লাগিয়ে দেখি। শালা, তোকে কি বুদ্ধি দিলাম বিকেলবেলা, আর তুই কি বলতেছিস এখন? আমরা আমাদের নিজের মেধা খাটাচ্ছি না? এটাই তো নিজের মেধা খাটাচ্ছি। তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে আরো ভালো হবে। আর যদি সঙ্গে না থাকতে চাস তাহলে বলে দিতে পারিস, আমি একাই কাজ করে নিতে পারবো। সাথে না হয় জাহিদ অথবা নাইমকে নিয়ে নিব। মাহফুজ বেশ কিছুক্ষণ চুপ থেকে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা যা, আমি তোর সাথে থাকবো। তোর কাউকে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দুইজন প্ল্যান করেছি, দুইজনই কাজ করব। এখন তাহলে বাসায় চলে যা, আর কালকে কাজটা করবি নাকি রবিবারে কাজটা করবি? শুনলাম তো শনিবার নাকি অশুভ, শনিবারে না করে রবিবারে রাতে কাজটা করব। তবে কিভাবে করব এটা প্ল্যান করতে হবে না বলে তো তাকে নিয়ে আসা যাবে না। তুই তো খুব ভালো করেই জানিস সে পার্টি ছাড়া অন্য কোথাও যেতে চায় না। আর আমি মেয়ে রেডি করে ফেলেছি। মানে তুই এত তাড়াতাড়ি মেয়ে রেডি করলি কোথা থেকে? আর আমাকেও তো জানাস নাই। তাহলে শোন, কখন মেয়ে রেডি করেছি। চলেন আমরাও শুনে আসি রাজ কখন মেয়ে রেডি করেছে। ফ্ল্যাশব্যাকে দুপুরে রাজ বাড়ির যাওয়ার সময়। সেই প্ল্যানটা করেছি, প্ল্যানের জন্য তো একটা ভালো কাউকে নিতে হবে। কাকে নিব তেমন বিশ্বাস তো কেউ নেই। আইডিয়া আমার চাচাতো বোন তো আছে, তাকে দিয়ে কাজটা করিয়ে ফেলি। হ্যাঁ, তাকে দিয়ে কাজটা করাতে হবে। লামিয়াকে একটা ফোন দিয়ে দেখি সে রাজি হয় কিনা। এই বলেই রাজ লামিয়াকে কল দিয়ে, লামিয়া হচ্ছে রাজের চাচাতো বোন। বেশ কিছুক্ষণ পর লামিয়া কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে লামিয়া বলতে লাগলো,
হ্যালো রাজ, ভাইয়া কেমন আছো? অনেকদিন পর তুমি আমাকে ফোন দিয়েছো। আগের মতো আমাকে ফোন দাও না কেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। ফোন দেই না, তুই তো জানিস আমাদের পরীক্ষা ছিল মাত্র 5 থেকে 7 দিন হলো পরীক্ষা শেষ করেছি। এখন একটু ঘোরাঘুরি করছি। তোর সাথে আমার জরুরি কিছু কথা ছিল, তুই কি একটু আমাদের বাসায় আসতে পারবি? হঠাৎ আমার সাথে কি জরুরি কথা বলবে তুমি? আরে জরুরি কথা মানে জরুরি কথা, তুই বুঝতেছিস না কেন? বাসায় আসার কথা বলতেছি, তুই আসতে পারবি নাকি সেটা বল। হ্যাঁ, আসতে পারবো। কয়টার দিকে আসতে হবে আমাকে একটু বলো, আমি চলে আসতেছি। তুই এখন রেডি হয়ে চলে আয়। এখন রেডি হয়ে চলে আসলে তোর সাথে কাজের প্ল্যানটাও করে নিতে পারবো। সোজা আমাদের বাসায় আসবি। আচ্ছা, আমি তোমাকে এসে কল দিব। এখন তাহলে রেডি হতে যাই। এই বলে লামিয়া কলটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে একটা রিকশায় উঠে পড়লো। অন্যদিকে রাজ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে বসে আছে। প্রায় 20 মিনিট পর বাড়ির কলিং বেল বেজে উঠল। রাজের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল লামিয়া দাঁড়িয়ে আছে। লামিয়াকে দেখে রাজের মা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কিরে লামিয়া, তুই হঠাৎ আমাদের বাড়িতে এসেছিস? যাক, ভালোই হয়েছে। ভিতরে আয়, অনেক দিন পর তোকে দেখলাম। তুই আগের মতো আর আমাদের বাড়িতে আসিস না কেন? চাচি, আগের মতো এই বাড়িতে আসি না কেন সবই বলবো। আগে ভিতরে চলো, একটু বসি। অনেক দূর থেকে তো এসেছি, এরপরেই বলতেছি। লামিয়া রাজের আম্মুর সাথে চলে আসলো বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে রাজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একদিকে তো আম্মু অসুস্থ, এটা তো আপনি জানেন। আর অন্যদিকে আমার স্কুল আছে, সেখানেও যেতে হয়। আবার পরীক্ষা হয়েছে কয়েকদিন আগে, এটার জন্য আসতে পারি নাই। আর আরেকটা কারণে আসি নাই, কারণ হচ্ছে রাজ ভাইয়ের পরীক্ষা ছিল। কারণ আমি আসলে তো রাজ ভাইয়াকে অনেক ডিস্টার্ব করি, এটার জন্য আসি নাই। আম্মু বারণ করেছিল যাতে রাজ ভাইয়ের পরীক্ষা শেষ না হওয়ার আগে যাইতে। এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এখন চলে এসেছি। বেশ ভালো করছিস। যা, রাজ উপরে আছে, গিয়ে দেখা করে আয়। তার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তুই প্রতিদিন আসতে পারিস। আচ্ছা, আমি রাজ ভাইয়ের সাথে দেখা করে আসতেছি, তুমি তাহলে থাকো। এই বলে লামিয়া চলে আসলো। উপরে এসে দেখে রাজ বিছানায় শুয়ে আছে। লামিয়াকে দেখে রাজ বলতে লাগলো, দরজাটা লাগিয়ে দিয়ে এদিকে আয়। লামিয়া দরজাটা লাগিয়ে বিছানায় এসে বসে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন বলো, তুমি কি কাজ করাবে আমাকে নিয়ে? যে কাজটা করাবো সেটা কিন্তু করতেই হবে তোকে। আগে বলো, তারপরে না হয় আমি চিন্তা ভাবনা করি তোমাকে বলতেছি কাজটা করব নাকি করব না। তাহলে শোন, আমার একটা ফ্রেন্ড আছে, রাফিকে তো তুই চিনিস। হ্যাঁ, রাফি ভাইয়াকে তো আমি চিনি। কেন, ওনার আবার কি হয়েছে? রাফির কোনো কিছুই হয় নাই। আগে আমার কথা শোন, এরপরে তুই উত্তর দিস। আমি এবং মাহফুজ প্ল্যান করেছি রাফিকে রেপ কেসের আসামি বানিয়ে জেলের ভিতরে পাঠাবো। মানে, তুমি এসব কি বলতেছো ভাইয়া? রাফি ভাইয়াকে রেপ কেসের আসামি বানিয়ে কেন জেলের ভিতরে পাঠাবে? উনি তো খুবই ভালো, আর তোমাদের তো খুবই ভালো বন্ধু। মাহফুজ ভাইয়ের আম্মু আব্বু অসুস্থ ছিল, তাদের কেউ তো সুস্থ করেছে উনি ওনার টাকা দিয়ে। তাহলে কেন তোমরা তার উপরে এরকম করতেছো? আগে আমার কথা পুরোটা শোন। এত বেশি কথা বলিস কেন? পুরো কথা শুনে এরপরে তুই উত্তর দিবি, এর আগে কোনো উত্তর দিবি না। আচ্ছা বলো, তাহলে তুমি তোমার কথা বলা শেষ করো, এরপর আমি উত্তর দিব। তাকে রেপ কেসের আসামি বানিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে তার যত অর্থ সম্পদ আছে, মানে সে তার নিজের টাকা দিয়ে যা যা তৈরি করেছিল, ওই সব কিছু আমরা আমাদের দখলে করে নিব। তার 3টা অফিস আছে, 3টা অফিস থেকে আমরা 3জন, মানে আমি, তুই এবং মাহফুজ, 3জন মিলে 3টা অফিস নিয়ে নিব। আর সাথে পরোটা নাকি 16টা কফি শপ আছে, ওইগুলোও ভাগ করে নিয়ে নিব। সব কিছু নিয়ে এরপরে 3জন অনেক বড়লোক হয়ে যাব। বড়লোক হয়ে যাওয়ার পর জেলের কোনো একটা পুলিশ অফিসারকে ঘুষ খাইয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবো জেলের ভিতর। তার আব্বু যদি শুনতে পায় যে রাফি রেপ কেসে ধরা পড়েছে, তখন তাকে ত্যায্যপুত্র ঘোষণা করে দেব। কারণ আমি তার আব্বুকে খুব ভালো করেই চিনি। এমনিতেই সরল সোজা হলেও কোনো অন্যায় দেখতে পারে না। আর ত্যায্যপুত্র ঘোষণা করে দিলে তো তার কোনো অস্তিত্ব থাকবে না। বাকিটা তো তুই বুঝতেই পারছিস কি করব আমরা।
সব কিছুই বুঝতে পারলাম, কিন্তু ভাইয়া এতে যদি কোনো সমস্যা হয়, পুলিশ যদি আমাদের বাড়িতে যায়, তাহলে আব্বু আম্মু যদি এই বিষয়টা জানতে পারে তখন কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। এমনও হতে পারে আমাকে মেরে ফেলতে পারে আব্বু আম্মু। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমি আছি না, পুলিশদেরকে তোদের বাড়িতে যেতে দিব না। আর আমি আমার ফোন নাম্বার দিয়ে আসবো পুলিশকে। তারা যদি আমাকে ফোন দেয় পরে আমি তোকে নিয়ে যাব, এর আগে নিয়ে যাব না। হ্যাঁ, এটাও বুঝলাম, কিন্তু রেপ কেসে ফাঁসাবে কি করে? আমাকে কি করতে হবে সেটাই তো বললে না। তোকে রাফির সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। মানে তুমি এসব কি বলতেছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? না না না, আমি এটা কখনোই করতে পারবো না। এটা করলে তো পরে আমার শরীরে কলঙ্কের দাগ লেগে যাবে। তখন আমি কি করব? তখন তো আমাকে কেউ বিয়েই করতে চাইবে না। আমি এটা করতে পারবো না। আর এসব করলে বেবি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমি সায়েন্সের স্টুডেন্ট, সো আমি এসব বুঝি। শোন, তুই সব কিছুই বুঝিস এবং কি খেলে বেবি হবে না হবে সেটাও তুই জানিস। আরে এত চিন্তা ভাবনা করতেছিস কেন? একমাত্র আমরা 3জন ছাড়া তো আর কেউ জানবে না। আর তুই বিয়ে করতে করতেও কম করে হলেও 4 থেকে 5 বছর চলে যাবে। এরপরে তোর জামাই বুঝতেই পারবে না যে তুই আগের সতীত্ব হারিয়ে ফেলেছিস। রাজের কথা শুনে লামিয়া চিন্তা ভাবনা করতে লাগলো। প্রায় 20 মিনিট চিন্তা ভাবনা করার পর লামিয়া রাজের উদ্দেশ্যে বলতে লাগলো, ঠিক আছে ভাইয়া, আমি রাজি, তবে এই বিষয়টা যেন আব্বু আম্মুর কানে না যায়। আব্বু আম্মুর কানে গেলে কিন্তু পরে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি চাই না এসব বিষয়ে আব্বু আম্মুকে জানাতে। আর তুমি যে কথাগুলো বলেছ, এই কথাগুলো যেন তোমারই মনে থাকে। কাজ হয়ে যাওয়ার পর যদি তুমি আমাকে কোনো কিছু না দাও, তাহলে আমি কিন্তু সত্যি কথা বলে দিব। আরে পাগলি মেয়ে, তুই এত চিন্তা করতেছিস কেন? সব কিছু ঠিকঠাকভাবে প্ল্যান করেছি, সব কিছু ঠিকঠাকভাবে হবে। তুই সব নিয়ে চিন্তা করিস না। এখন তাহলে নিচে যা। আর আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কোনো কিছুই বলবি না, এবং এই কথাটা তুই কাউকে বলতে পারবি না। যদি বলিস তাহলে তোর জন্য সমস্যা হবে, আমার জন্য না। হ্যাঁ ভাইয়া, আমি জানি এই কথাটা বললে আমার জন্য সমস্যা হবে, তোমার জন্য না। এই বলে লামিয়া চলে গেল নিচে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু। আচ্ছা চল এখন বর্তমানে ফিরে যাই। মাহফুজ সবকিছু শুনে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ শালা, তুই তো অনেক বড় একটা কাজ করে ফেলেছিস। যাক, ভালোই হয়েছে। তাহলে আমাদের প্ল্যানটা খুবই কাজে লাগবে। কালকের ভেতরে তাহলে একটা পার্টি দিতে হয়। আরে শালা, পার্টি দিব, কাজটা শেষ করে এর আগে দিব। আর আমাদেরকেও আরেকটা প্ল্যান করতে হবে। এটা করার পর বাকিটা কি করতে হবে ওটাও তোকে বলে দিব। আজকে আর কোনো কিছু বলবো না, মাথা ব্যথা করতেছে। এখন তাহলে আমি বাসায় চলে যাই, কালকে সকালে দেখা হচ্ছে। সবাই সবার বাসায় চলে গেল। রাফি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় রাফির আব্বু রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে রাফি, তুই কবে অফিস জয়েন করবি? আমার শরীর যে আর মানছে না। একা একা কয় দিক দিয়ে দৌড়াদৌড়ি করব। বিশ্বস্ত ম্যানেজার রেখেছি 5টা, তারপরেও তো আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। তুই একটু এখন অফিসটা সামলা। আব্বু, আমি আম্মুকে বলেছি সামনের সপ্তাহ থেকে অফিসে জয়েন করব। একটু কষ্ট করে একটা সপ্তাহ চালিয়ে নাও। এই একটা সপ্তাহ আমি ঘোরাঘুরি করি। ঠিক আছে, ঘোরাঘুরি কর আর সাবধানে চলাচল করবি। আশেপাশের পরিবেশ কিন্তু খুবই খারাপের দিকে এগিয়ে যাইতেছে। আমাদের পিছনে শত্রু কিন্তু প্রচুর হয়ে গেছে। হ্যাঁ আব্বু, এটা তো আমি জানি আমাদের পিছনে অনেক শত্রু হয়ে গেছে। এসব নিয়ে তুমি চিন্তা ভাবনা কইরো না। আল্লাহ আমাদের কপালে যা লিখে রাখছে তাই হবে। এই বলে রাফি খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে কফি শপের ম্যানেজার ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি তো আগের মতো আর কফি শপে এসে দেখা সাক্ষাৎ করেন না। আমাকে দায়িত্ব দিয়েছেন বলে কি আর আসবেন না? ওয়ালাইকুম আসসালাম। আসলে চাচা আমার পরীক্ষা ছিল তো, তাই আমি কোথাও যাই নাই। আর 5 দিন ধরে ঘোরাঘুরি করতেছি। ভাবতেছি যে এই সপ্তাহ পুরোটা ঘোরাঘুরি করে এরপরে আমাদের কাজের দিকে ফোকাস দিব। আপনি একটু কষ্ট করে স্টাফদের বেতন এবং আপনার বেতনটা আপনি রেখে দিবেন। আমি চাইতেছি যে আরও 10 থেকে 15টা কফি শপ দেওয়ার জন্য। আপনি একটু খোঁজ লাগিয়ে দেখবেন কোথায় কফি শপের দোকান দিলে ভালো হবে।
নিরিবিলি পরিবেশে দিবেন যাতে লোকজন আসতে পারে। আর আপনাকে আর একটা দায়িত্ব নিতে হবে। এই 15টা কফি শপ বানানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার আন্ডারে তো 5টা কফি শপ আছে। এই 5টা কফি শপের স্টাফদের বেতন দিয়ে পরে যা থাকবে ওই টাকাগুলো আস্তে আস্তে জমিয়ে আপনাকে এই 15টা কফি সহ এবং জায়গা কিনে বানাতে হবে। পারবেন তো? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই বানাবো, তবে কিছুটা সময় লাগবে, আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, আমি জানি, এটার জন্যই তো বলেছি আপনি সকল দায়িত্ব নেবেন। রাফি ম্যানেজারের সাথে আরও কিছু কথা বলে ফোনটা রেখে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা, রাফি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে কফি খেতে লাগলো। কফি খাওয়া শেষ করে বসে বসে টিভি দেখতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রাজ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাজ বলতে লাগলো, এই রাফি, তুই কোথায় আছিস রে? একটু 10টার সময় আমাদের আড্ডাখানায় চলে আসতে পারবি? হ্যাঁ, চলে আসতে পারবো। কেন, কোনো সমস্যা হয়েছে? হঠাৎ এত সকালে ফোন দিয়ে বলতেছিস আড্ডাখানায় যাওয়ার জন্য সকাল 10টায়? আরে না, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে আমরা সবাই মিলে একটা পার্টি দিব, এটার জন্য তোকে ডাকতেছি। কোন জায়গায় পার্টি দেওয়া যায় এটা চিন্তা ভাবনা করার জন্য। আচ্ছা, সকাল 10টায় এসে তারপরে আমি কথা বলতেছি। এই বলে রাফি কলটা কেটে দিল। সকাল 9টায় খাওয়া দাওয়া করে চলে আসলো। এসে দেখে ফাহিম, ফারহান, রনি সবাই বসে আছে। রাফি ওদের কাছে গিয়ে বসে পড়তেই রাফি বলতে লাগলো, কিরে, তোরা কেমন আছিস? আর মাহফুজ এবং রাজ কোথায়? দুইজনকে তো দেখতেছি না। ওরা দুইজন 10টার কথা বলে এখন ওরাই আসে নাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ 10টার সময় তোকে আসতে বললো কেন? কোনো জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, জরুরি কাজ বলতে তারা নাকি একটা পার্টি দিবে, ওইটা নিয়ে কথা বলার জন্য আমাকে ফোন দিয়ে বলেছিল চলে আসার জন্য। ও আচ্ছা, ওরা পার্টি দিবে আর আমাদেরকেই বলে নাই? কি বলিস? তোদেরকে বলে নাই? এমন তো কোনো কথা নেই যে তোদেরকে কখনো বলা হয় নাই। হঠাৎ ওরা বললো না কেন তোদের? বলবে কি করে? ওরা হয়তো আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকমটা করেছে। আচ্ছা যাই হোক, এখন আড্ডা দিই, ওরা আসুক, এরপরে কথাবার্তা বলা যাবে। রনি এবং বাকি সবাই কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মাহফুজ আর রাজ আসলো। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোদেরকে আমার তরফ থেকে একটা পার্টি গিফট করলাম। পার্টিটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বার্থডে। সারা রাত পার্টি হবে, সবাই কিন্তু সারা রাত থাকতে হবে। আচ্ছা, সারা রাত থাকবো নাকি সারা রাত থাকবো না এটা পরে দেখা যাবে। তো কোন জায়গায় পার্টি করবি এটা কোনো সিদ্ধান্ত নিয়েছিস বা জায়গা দেখেছি? হ্যাঁ, জায়গা দেখে আসলাম। আমাদের পুরনো বাড়িতে পার্টি হবে। ওইখানে রুম সাজানো হইতেছে। রাতে পার্টি করার পর ওইখানে থাকবো আমরা সবাই। কেউ কারো বাসায় যাইতে পারবে না, একবারে সকালে যাইতে হবে। ঠিক আছে, তোরা যেহেতু বলতেছিস তাহলে না হয় তোদের সাথে থাকবো। কালকে পার্টি হবে নাকি? হ্যাঁ, কালকে পার্টি হবে। সবাই কথাবার্তা বলতে লাগলো। কথাবার্তা শেষ করে সবাই সবার বাসায় চলে গেল। এইদিকে রাজ এবং মাহফুজ তাদের মতো এগিয়ে যাইতেছে। মাহফুজ যেই রুমে রাফিকে রাখা হবে ওই রুমে একটা সিসি ক্যামেরা লাগাতে হবে বা একটা মোবাইলের ক্যামেরা চালু রাখতে হবে। তারা যখন শারীরিক সম্পর্ক করবে তখন ওই ভিডিওটা ধারণ করতে হবে। আর তোকে যেটা আনার জন্য বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ, তুই যেটা বলেছিস সেটা নিয়ে এসেছি। কালকে ড্রিঙ্কসের সাথে মিশিয়ে দিব যাতে সে মাতাল হয়ে যায় আর লামিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। এইসব কথাবার্তা বলতেছে মাহফুজ রাজের সাথে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে রাফি খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙলো রাফির। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে বসেই টিভি দেখতে লাগলো। এমন সময় রাফির মা বলতে লাগলো, কি রে রাফি, আজকে রাতে নাকি তোরা পার্টি করবি? আজকে নাকি তুই বাড়িতে থাকবি না? হ্যাঁ আম্মু, বন্ধু বান্ধবরা জোরাজুরি করতেছে তাদের সাথে পার্টি করার জন্য, তাই আর কি রাজি হয়েছে। চিন্তা করো না, আমার জন্য সকালবেলা চলে আসবো। পার্টি করিস ভালো কথা, পার্টিতে যাতে আবার অন্য কিছু না হয়। তোর আব্বু কিন্তু তোকে নিয়ে এমনিতেই খুব ভয় পায়। যদি পার্টিতে কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু সোজা বাসায় চলে আসবি। ঠিক আছে আম্মু,
যদি গন্ডগোল হয় তাহলে সোজা বাসায় চলে আসবো। রাফি তার আম্মুর সাথে কথাবার্তা বলে চলে আসলো আড্ডাখানায় আড্ডা দিতে। বিকেল হয়ে আসলো। বিকেলে বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতে লাগলো। এমন সময় রাফির ফোনটা বেজে উঠলো। তাকে দেখে ম্যানেজার কল দিয়েছে। কলটা রিসিভ করতে উপাস থেকে ম্যানেজার বলতে লাগলো, স্যার আপনি কি কালকে একটু আসতে পারবেন? সবার বেতন দেওয়ার পর কিছু টাকা রয়েছে, ওই টাকা দিয়ে আশা করি 2 জায়গায় কফি শপ বানানো যাবে। আমি তো আপনাকে বলে দিয়েছি যে 15টা কফি শপ বানানোর দায়িত্ব আপনার। আপনি কোথায় কোথায় কফি শপ বানাবেন এটা আপনি নিজে দেখবেন। আমি এখন যেতে পারবো না, গেলেও সামনের সপ্তাহে যাব। এর আগে আমি যেতে পারবো না। ঠিক আছে স্যার, আমি না হয় কফি শপ বানানোর জন্য সবাইকে লাগিয়ে দেই, জায়গাটাও আপনার নামে কিনে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। রাফি ম্যানেজারের সাথে কথা বলে সন্ধ্যায় চলে আসলো পার্টিতে। বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতেছে আর আড্ডা দিতেছে। এমন সময় লামিয়া এসে রাফিকে বলতে লাগলো, হ্যাঁ রাফি ভাইয়া, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো লামিয়া? আর আগের চাইতে তো দেখি অনেকটা মোটা হয়ে গেছো। এইভাবে ফুলে গেলে মানুষ পছন্দ করবে নাকি তোমাকে? কি যে বলো না রাফি ভাইয়া, আম্মু আব্বু তো বলে যে আমি আগের চাইতে শুকিয়ে গেছি, আর তুমি বলতেছো যে আমি নাকি মোটা হয়ে গেছি। হ্যাঁ তুমি মোটা হয়ে গেছো। যাই হোক, এখানে বসো, আড্ডা দেই। সবাই বসে আড্ডা দিতে লাগলো। রাত প্রায় 12টা। এমন সময় রাজ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া যা জিনিসগুলো নিয়ে আয়, আজকে খাওয়া হবে। কিসের জিনিস নিয়ে আসার জন্য বলতেছিস? মদ আনলে কিন্তু আমি এসব খাবো না। তুই খুব ভালো করে জানিস এসব বারণ আছে বাড়ি থেকে। আরে শালা, পার্টি দিয়েছি মদ খাওয়ার জন্য নাকি? সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি বাহির থেকে। বিরিয়ানি খেয়ে এরপর ঘুমোতে যাব সবাই। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে নিয়ে আসো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাতে চাই, রাত অনেক হয়েছে। লামিয়া আর রাজ বিরিয়ানি আনার জন্য চলে গেল। রান্নাঘরে গিয়ে বিরিয়ানির একটা প্যাকেট কিছু মাদক দ্রব্য মিশিয়ে দিল রাজ। আর লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নিয়ে সর্বপ্রথম এটা তুই রাফির হাতে দিবি এবং বাকিগুলো সবার কাছে দিবি। রাফি যাতে কোনো কিছুই বুঝতে না পারে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, রাফি ভাইয়া কোনো কিছুই বুঝতে পারবে না। এই বলে লামিয়া সবাইকে খাবার দিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে যেয়ে শুয়ে পড়লো। প্রায় আধা ঘন্টা যেতেই সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন লামিয়া, রাজ আর মাহফুজ চলে আসলো রাফির কেবিনে। এসে দেখে রাফি শুয়ে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে রাজ বলতে লাগলো, লামিয়া, যা করার এখন তোকেই করতে হবে। সবাই ঘুমিয়ে গেছে, তুই এক কাজ কর, আস্তে আস্তে রাফিকে নিয়ে চল তোর রুমে। আর কি করতে হবে আশা করি বুঝে গেছিস। আর যেটা এনে দিয়েছিলাম ওইটা খেয়ে নিয়েছিস তো? হ্যাঁ খেয়ে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। এখন তোমরাও আমার সাথে একটু সাহায্য করো রাফিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সবাই আস্তে আস্তে করে রাফিকে ধরে নিয়ে যেতে লাগলো লামিয়ার রুমে। রাজ আগে থেকে লামিয়ার রুমে ছোট্ট একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে পুরো রেকর্ড হয়ে যায়। রাফিকে লামিয়ার রুমে রেখে চলে আসলো বাইরে। অন্যদিকে রাজ আর মাহফুজ বসে বসে ফুটেজগুলো দেখতেছে লামিয়া কি কি করতেছে। অন্যদিকে লামিয়া রাফি সব কিছু খুলে নিজেরও সব কিছু খুলে ফেলল। এইদিকে রাফি মাথার অবস্থায় থাকার কারণে সেও লামিয়ার নগ্ন শরীর দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে রাজ আর মাহফুজ বসে আছে। দুজনেই এই অবস্থা দেখে একে অপরকে বলতে লাগলো, মাহফুজ, আমাদের কাজ হয়ে গেছে, এখন শুধু সকাল হবার পালা, বাকিটা পুলিশ এসে করে নেবে। রাজ আর মাহফুজ ঘুমালো না, সকাল হবার অপেক্ষায় রইল। সকাল 4টার এমন সময় লামিয়ার চিৎকার শুনে সবাই ঘুম ভেঙেছে। তাই সবাই দৌড়ে চলে আসলো লামিয়ার রুমে। এসে দেখে রাফি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরনে শুধু আন্ডার প্যান্ট। আর লামিয়া বিছানার চাদর দিয়ে শরীর ঢেকে হাউমাউ করে কান্না করছে। দুজনের এই অবস্থা দেখে রাজ বলতে লাগলো, কিরে রাফি, তুই এটা কি করলি? তুই লামিয়ার সাথে এরকম একটা কাজ করতে পারলি? তুই না তোর রুমে ঘুমিয়েছিলি, তাহলে লামিয়ার রুমে কখন আসলি? হ্যাঁ, আমারও সেম কথা। রাফি তুই কথা বলতেছিস না কেন? রাজ যা বলছে উত্তর দে। আর তুই ছোট্ট এই মেয়েটার উপরে এরকম করতে পারলি? দেখো, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি এরকম কোনো কিছু করিনি। আর আমি নিজেও জানি না এই রুমে কখন এসেছি। দেখ ভাই, মিথ্যা বলার দরকার নেই।
তুই যদি আমাদেরকে আগে বলতি যে এরকম কিছু করবি, তাহলে আমরা 2 থেকে 3 হাজার টাকা দিয়ে একটা মেয়েকে তোকে দিতাম। কারণ তুই খুব ভালো করে জানিস আমরা ওই সব জায়গায় চলাচল করি, কিন্তু তুই যে এরকম একটা কাজ করবি এটা আগে জানতাম না। এ তোরা কিছু বলতেছিস না কেন? রাফিকে এখন কি করব? আমি ভাইয়াকে রাতে অনেক জোরাজুরি করেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে ছাড়ে নাই। ভাইয়া আমার সাথে জোর করে এরকম করেছে। আমি চিৎকার করব বলে ভাইয়া আমার ঘাড়ে কামড় মেরেছে। এই যে এখনো দাগ আছে। আমি ভাইয়ার বিচার চাই। যাকে আমি এতটা বিশ্বাস করতাম আর সেই কিনা এরকম করেছে, আমার ভাবতে অবাক লাগতেছে। এই বলে আবারও লামিয়া কান্না করতে লাগলো। লামিয়ার এরকম কান্না শুনে সবাই একে অপরের দিকে তাকালো। এমন সময় মাহফুজ বলে উঠলো, লামিয়া, যা হবার হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমরা তোমাকে ওষুধ এনে দিতেছি, তুমি খেয়ে নাও, তাহলে আর কোনো কিছু হবে না। না, আমি এসব কোনো কিছুই খাবো না। আমি বিচার চাই। তোমরা যদি রাফি ভাইয়ের বিচার না করো তাহলে আমি পুলিশের কাছে গিয়ে সব বলবো জড়িত আছো। আমাকে এখানে এনে রাফি ভাইয়ের সাথে এরকম করিয়ে দিয়েছো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এই ব্যাপারটা যদি বাইরে যায় তাহলে আমাদের মান সম্মান চলে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। এই রাজ, তুই একটু বোঝা। লামিয়া, মাহফুজ যা বলতেছে তুমি মেনে নাও। প্লিজ এরকমটা করো না। রাফির জীবন নষ্ট করে দিও না। না, আমি এটা বিচার চাই। তোমরা যদি 10 মিনিটের মধ্যে পুলিশ না ডাকো তাহলে আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। সবাই একে অপরকে দিকে তাকিয়ে রনি বলতে লাগলো, রাফি, আই এম রিয়েলি সরি রে। তুই এটা করতে পারবি আমরা কখনো ভাবতে পারি নাই। ভাই, তোর তো টাকার অভাব ছিল না, তুই বিয়েও করতে পারতি, আবার আমাদেরকেও বলতে পারতি, আমরা জোগাড় করে দিতাম। এখন দেখলি সামান্য একটুর জন্য পুলিশ ডাকতে হচ্ছে আমাদের। এই বলে রনি কল দিল থানায়। এদিকে রাফি ড্রেস পরে চলে আসলো ওয়াশরুমে। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাফি। তার মনকে কি বলবে বুঝে উঠতে পারছে না। আমি এটা কিভাবে করতে পারলাম? যাকে আমি ছোট বোনের মতো ভাবতাম, আজকে কিনা আমি তার সাথেই এরকম করে ফেললাম। ছি ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। আমি এরকম একটা কাজ করতে পারবো কখনো চিন্তা ভাবনা করতে পারি নাই। আব্বু আম্মু যদি জানতে পারে আমাকে জেলে নিয়ে গেছে, তাহলে তাদের অবস্থা কি হবে? আমি এটাই চিন্তা করতেছি। রাফি এইসব কিছু ভাবতেছে এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো পুলিশ। পুলিশের ডাকে রাফি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। পুরো ব্যাপারটা জানার পর পুলিশ বলতে লাগলো, সব কিছু তো শুনলাম, মেয়ের পরিবারকে না হয় জানালাম না, তোমাদের ফোন নাম্বার না হয় নিয়ে গেলাম, কিন্তু ছেলের পরিবারকে তো জানাতে হবে। ছেলের পরিবারকে না জানালে এই কেস সমাধান করা যাবে না। তোমরা এক কাজ করো, ছেলেদের পরিবারের বাড়ি গিয়ে তাদেরকে বিষয়টা জানিয়ে আসো। আর ছেলের বাবা যেহেতু একজন বড় বিজনেসম্যান, আমরাও চাইতেছি না এই বিষয়টা মিডিয়ার কাছে ছড়িয়ে দিতে। বিষয়টা যদি মিডিয়ার কাছে ছড়িয়ে দেয় তাহলে ওনার বাবার মান সম্মান একদম নিচে চলে যাবে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমরা না হয় রাফির পরিবারকে জানাচ্ছি। আপনি তাহলে রাফিকে নিয়ে যান। আর আপনি প্লিজ মেয়ের বাড়িতে যাবেন না, আমাদেরকে ফোন দিবেন, আমরা মেয়েকে নিয়ে চলে আসব। পুলিশ রাফিকে হ্যান্ডকাপ পরিয়ে চলে গেল। সবাই বেডরুমে বসে আছে। অন্যদিকে লামিয়া তার চেঞ্জ করে চলে আসলো সবার কাছে। এমন সময় রনি বলতে লাগলো, লামিয়া, তোমার সাথে যখন এরকম কিছু করছিল তখন তুমি তাকে ভালোভাবে বাধা দিলেই তো পারতে, তাহলে তো রাফি আর এরকম কিছু করতে পারতো না। ভাইয়া, আপনি হয়তো রুমটা ভালোভাবে চেক করে দেখেন নাই। মাটিতে কিছু একটা ফুলদানি ভাঙা ছিল। আমি ওইটা দিয়ে রাফি ভাইয়াকে পিঠে বাড়ি দিয়েছিলাম, কিন্তু রাফি ভাইয়া আমাকে ছাড়ে নাই। রনি, তুই এসব কি বলতেছিস? তুই তো খুব ভালো করেই জানিস যে একটা পুরুষ যখন এরকম অবস্থায় থাকে তখন কি অবস্থায় থাকে তা কিন্তু আমরা খুব ভালো করে জানি। এখানে লামিয়া ছোট মানুষ, সে কি বুঝবে? লামিয়া, তুই কান্না করিস না, আমরা ব্যাপারটা দেখতেছি। আর তোর বাড়িতে জানানোর দরকার নেই। তুই এক কাজ কর, আমার সাথে আমাদের বাড়িতে চল। যতদিন এই কেসটা সমাধান হচ্ছে ততদিন তুই আমাদের বাড়িতে থাকবি। ঠিক আছে ভাইয়া। রাজ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো লামিয়াকে নিয়ে তাদের বাসায়। লামিয়াকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে তার রুমে পাঠিয়ে দিল। রাজ আর মাহফুজ চলে আসলো রাফিদের বাসার। কলিং বেল দিতেই রাফির আম্মু এসে দরজা খুলে দিল। রাজ আর মাহফুজকে দেখে রাফির মা বলতে লাগলো, কি ব্যাপার রাজার মাহফুজ, রাফি কোথায়? তোমাদের সাথে রাফি আসে নাই কেন?
আসলে আন্টি, আপনার ছেলে পার্টি করার পরে আমার এক চাচাতো বোনকে ধর্ষণ করেছে। সকালবেলা তাকে পুলিশ এসে নিয়ে গেছে। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়েটা ছোট, অনেক কান্না করছিল। তবুও আমরা চেয়েছিলাম যে বিষয়টা ওইখানে সমাধান করে ফেলার জন্য, কিন্তু মেয়েটা পুলিশকে ফোন দিয়ে ফেলেছিল। তখন আর আমরা কোনো কিছু করতে পারিনি। আপনি একটু আঙ্কেলকে নিয়ে থানায় যেতে পারবেন? রাজ, তুমি এসব কি বলতেছো? রাফি এরকম কাজ করতেই পারে না। সে আমার ছেলে, আমি তাকে ভালো করেই চিনি। আন্টি, সকালবেলা আমরা আমাদের নিজের চোখে দেখেছি তাকে উলঙ্গ অবস্থায়, আর মেয়েটার ঘাড়েও সে কামড় দিয়েছে, বিছানায়ও ব্লিডিং ছিল। তাহলে এখানে আপনি বুঝতেই পারছেন রাফি কি করেছে। তোমার আঙ্কেল বাড়িতে নেই, চলো আমি তোমাদের সাথে যাব থানায়। তোমাদের সাথে গিয়ে এরপরে আমি পুলিশের সাথে কথাবার্তা বলে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবো। আচ্ছা, আপনি চলেন তাহলে আমাদের সাথে। রাজ মাহফুজ রাফির আম্মুকে নিয়ে চলে আসলো থানায়। রাফি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, এমন সময় রাফির মা বলতে লাগলো, বাবা, তুই এটা কি কাজ করলি? আমাদেরকে বললে কি আমরা তোকে বিয়ে দিয়ে দিতাম না? তুই এরকম কাজ করতে গেলি কেন? রাফি মাথা নিচু করে আছে, তার তো কোনো কিছু বলার মানেই নেই। সে নিজের চোখে দেখেছে যে কেমন ছিল আর লামিয়া কেমন ছিল। রাফির আম্মু রাফির কাছ থেকে চলে আসলো। এসআইয়ের কাছে এসে এসআইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমার ছেলে যে কাজ করেছে সেই কাজের জন্য কি কি করতে হবে আমাকে বলেন, আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাব। আপনার ছেলে যেই কাজ করেছে এটার জন্য আপনি আপনার ছেলেকে ছাড়িয়ে নিতে পারবেন না, কারণ আপনার ছেলে একটা ছোট্ট নাবালক মেয়েকে ধর্ষণ করেছে। এটার জন্য তাকে যাবজ্জীবন জেলও খাটতে হতে পারে, আবার ফাঁসির দড়িতেও ঝুলাতে পারে। এটা একমাত্র আদালত থেকে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এসআইয়ের কথা শুনে রাফির মা মাথা ঘুরে পড়ে গেল এইখানে। রাফির আম্মুকে চোখে মুখে পানি ছিটাই দিতেই রাফির আম্মুর জ্ঞান ফিরে এলো। রাফির আম্মুর জ্ঞান ফিরে দেখে এসআই বলতে লাগলো, আপনি এখন কিছুই করতে পারবেন না, কোনো উকিল ধরলেও তাকে ছাড়াতে পারবেন না। আপনি বাসায় যান, বৃহস্পতিবারে আপনার ছেলেকে আদালতে তোলা হবে সকাল 10টায়। আপনি চলে আসবেন আদালতে। রাফির আম্মু অনেক অনুরোধ করলো, কিন্তু এসআইয়ের কোনো কথাই মানল না। রাফির আম্মু দুপুরে চলে আসলো বাসায়। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে আসলো। রাফির আব্বু বাসায় আসতেই রাফির আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমার মুখ এভাবে শুকিয়ে আছে কেন? আর রাফি কোথায়? বাড়িয়ে তো নীরব কেন? রাফির আম্মু কোনো কথা বলতেছে না। হুট করে সোফা থেকে উঠে রাফির আব্বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। এটা দেখে রাফির আব্বু বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? আমাকে বলবে তো, না বললে আমি বুঝবো কি করে? তোমার ছেলে রাতে পার্টিতে একটা মেয়েকে ধর্ষণ করেছে। ওই ধর্ষণের মামলায় তোমার ছেলেকে থানায় নিয়ে গেছে। আমি সারাদিন ওইখানেই ছিলাম, কিন্তু পুলিশ বলে দিয়েছে আদালত থেকে যা সিদ্ধান্ত দেবে তাই হবে। তুমি একটু আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসো। আমি এটা কখনোই পারবো না। তোমার ছেলের জন্য আমি মিডিয়ার সামনে যেতে পারবো না। আমার একটা সম্মান আছে। গত 45 বছর ধরে আমি একজন টপ বিজনেসম্যানে আছি। এখন যদি মিডিয়ার সামনে যেতে হয় আমাকে, তাহলে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে যাবে। আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো না। তোমার ছেলে যেই কাজ করেছে সেই কাজের জন্য শাস্তি পাক। আমাদেরকে বললে কি আমরা বিয়ে করিয়ে দিতাম না? সে এই রকম করতে গেল কেন? আমি তাকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। এই বলে রাফির আব্বু রাফির আম্মুকে ছেড়ে দিয়ে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেতে লাগলো। অন্যদিকে রাফি জেলের ভিতরে বসে আছে সেই আগের মতোই, সারাদিন কোনো খায়নি। দেয়ালের সাথে হেলান দিয়ে এখনো বসে আছে। এটা দেখে এসআই রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেন, করার আগে মনে ছিল না যে এই রকম একটা পরিস্থিতি হবে? এখন চুপচাপ রুটি খেয়ে নে, চিন্তা করিস না, তোর যাবজ্জীবন জেলের ব্যবস্থা করব আমি। তোর বোনের মতোই ছিল মেয়েটা, তাহলে এরকম করলি কেন? হ্যাঁ, এসআই আরো অনেক কিছু বলে ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। অন্যদিকে রাজ, লামিয়া আর মাহফুজ তিনজন একসাথে বসে কফি খাচ্ছে। রাজ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, তুই যে এত ভালো নাটক করতে পারিস আগে জানতাম না। আগে জানলে তো তোকে গোল্ড মেডেল এনে দিতাম। চিন্তা করিস না, এই নাটকের জন্য তোকে আমি আমার তরফ থেকে একটা গোল্ড মেডেল দেব। কয়েকটা দিন ওয়েট কর। তার সকল জায়গা সম্পত্তি আমি নিজের আয়ত্তে করে নিই। বৃহস্পতিবারে রাফিকে আদালতে তোলা হবে। তখন দেখবো আদালত থেকে কী সিদ্ধান্ত আসে। দোয়া কর যাতে আদালতে সিদ্ধান্ত দেয় তাকে ফাঁসি দিতে। যাবজ্জীবন জেল দিলেও কোনো ক্ষতি হবে না। বাকিটা আমরা করে নিতে পারবো, যা করেন।
ভাইয়া, ওইটা তো পরে বিষয়। আগে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। পুরো শরীর ব্যথা হয়েছে। অসুস্থ হয়ে গেলে কিন্তু চাচি বুঝে যাবে যে কোনো কিছু একটা হয়েছে। হ্যাঁ চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার পরিচিত একটা ফ্রেন্ড আছে ডাক্তার, সে তার কাছ থেকে ওষুধ নিয়ে আসি। এই বলে রাজ লামিয়াকে নিয়ে চলে আসলো তার বন্ধুর দোকানে। লামিয়ার জন্য ওষুধ নিয়ে আবারও চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 4টা দিন। রাফিকে নিয়ে যেতে লাগলো আদালতের দিকে। এইদিকে রাফি মাথা নিচু করে আদালতের দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণের মধ্যেই রাফিকে নিয়ে চলে আসলো আদালতে। রাফির সকল বন্ধু বান্ধবরা এসেছে, সাথে লামিয়া এসেছে। প্রায় ঘন্টা খানেক পরেই জাজ সাহেব আসলেন। রাফি তার আম্মুর চোখে দিকে তাকিয়ে আছে, কিন্তু রাফির আম্মু কোনো কিছুই বলতে পারছে না। কি বলবে? তার ছেলে যে অন্যায় করেছে, এই অন্যায়ের জন্য তো শাস্তি হবেই। জজ সাহেব সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আসামি রাফিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, আর মেয়ের যে ক্ষতি করেছে সে ক্ষতিপূরণ 50 লক্ষ টাকা দিতে হবে। আরও কিছু কথা বলে চলে গেল। এদিকে সবাই খুশি, লামিয়া তো মহা খুশি, কারণ সে 50 লক্ষ টাকা পেয়েছে। রাফির আম্মু রাফির সাথে দেখা করে চলে গেল বাসায়। রাজ, মাহফুজ আর লামিয়া টাকা নিয়ে চলে আসলো রাজদের বাসায়। টাকাগুলো দেখে লামিয়া বলতে লাগলো, এতগুলো টাকা আমি কখনো একসাথে দেখি নাই, আজকে দেখলাম। যাক, ভালোই হয়েছে। এই টাকা দিয়ে কোনো কিছু একটা করতে পারবো। আমাদের জন্য তুই টাকাগুলো পেয়েছিস, আমাদেরকে দিবি না নাকি কিছু? হ্যাঁ, অবশ্যই দিব। এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে। তোমরা দুইজন 2.5 লক্ষ করে টাকা নিয়ে নাও। আর আমি বাসায় যাইতেছি, এটাকে বলো আর আমার রুমে রেখে আসবো। কাল থেকে আমি এই বাড়িতেই থাকবো। এই বলে লামিয়া টাকার ব্যাগ নিয়ে চলে আসলো তাদের বাসায়। তার রুমেই খাটে নিচে খুব ভালো করে লুকিয়ে রাখলো টাকার ব্যাগ। বিকেলবেলা চলে আসলো রাজদের বাসায়। অন্যদিকে রাফির ম্যানেজার রাফিকে অনবরত কল দিয়ে চলেছে 3 দিন ধরে, কিন্তু রাফির কোনো ফোন বন্ধ। ম্যানেজার মনে মনেই বলতে লাগলো, রাফি স্যারের কোনো কিছু হয়ে যায় নাই তো? রাফি স্যার তো আগে কখনো এরকম করে নাই। গত 3 দিন ধরে ফোন রিসিভ করছে না। কালকে সকালে দেখি তার বন্ধু বান্ধবের কাছে গিয়ে জিজ্ঞেস করব। তাদের বাড়িতে গেলে তো আবার সমস্যা। স্যার বারণ করে দিয়েছে বাড়িতে না যাওয়ার জন্য। এইসব চিন্তাভাবনা করতে করতেই ম্যানেজার কাজ করতে লাগলো। রাত 9টা। মাহফুজ রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাজ, কবে থেকে আমাদের আরেকটা মিশন শুরু করবে? আমার যে আর সহ্য হচ্ছে না। কবে অফিস পাবো আর কবে কফি শপ পাবো? আরে শালা, একটা কাজ করেছি, একটু ধৈর্য ধর। কাল থেকে কফি শপ নিয়ে নিব, এরপরে আস্তে আস্তে করে একটা একটা করে অফিস নিয়ে নিব। ঠিক আছে, কালকে সকালে সবার সাথে দেখা করব। আড্ডা মাড্ডা দিতে হবে না। দিলে কিন্তু পরে ওরা ভাববে যে আমরা প্ল্যান করে এরকম কাজ করেছি। হ্যাঁ, তা তো করতেই হবে। তা না করলে তো তারা অবশ্যই সন্দেহ করবে। সবাই কথাবার্তা বলতে লাগলো। দেখতে দেখতেই রাত কেটে সকাল হলো। সকাল 10টায় সবাই বসে কথাবার্তা বলতেছে। এমন সময় ম্যানেজার একটা গাড়ি নিয়ে এসে রাজ এবং তার বন্ধু বান্ধবের সামনে দাঁড় করালো। ম্যানেজার রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রাজ, একটু শুনে যাও তো। জি আঙ্কেল, বল। আর হঠাৎ আপনি এখানে এসেছেন? হ্যাঁ, এখনই আসছি একটা জরুরি কাজে। রাফি কোথায়? তাকে ফোন দিলাম, ফোন রিসিভ করলো না কেন? তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। সে রেপ কেসের আসামি হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে তার অফিস, এবং সেই কফি শপগুলো আছে, ওই কফি শপগুলো আমাদের নামে লিখে দিয়েছে। বলেছে যে আপনাদের ম্যানেজারদের সাথে কথাবার্তা বলে সব কিছু নিয়ে নেওয়ার জন্য। ও আচ্ছা, কোন থানায় আছে? আর রাফি তো আমাকে 3টা কফি শপ লিখে দিয়ে চলে গেছে। তুমি আমার থেকে কোনো কিছুই পাবে না। পাইলে হয়তো অন্য কফি শপ এবং অফিস পেতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। আমরা না হলে বিকালে গিয়ে অন্যান্য ম্যানেজারের সাথে কথাবার্তা বলে সব কিছু নিয়ে নিব। আর রাফিকে আমাদের জেলে রাখা হয়েছে, সেও ওখানেই আছে। ম্যানেজার স্যার আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো সোজা থানায়। এসআইয়ের সাথে কথা বলে চলে আসলো রাফির কাছে। এসে দেখে রাফি বসে আছে, সবার সাথে আর কথাবার্তা বলছে। ম্যানেজারকে দেখে রাফি উঠে এসে বলতে লাগলো, আঙ্কেল, আপনি এখানে আসলেন কি করে? আর আপনি জানলেন কি করে আমি থানায় আছি? আমি সকালবেলা রাজের কাছে গিয়েছিলাম, পরে জানতে পারলাম তুমি থানায় আছো। তোমাকে নাকি সারা জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ আঙ্কেল, আমি অপরাধী, তাই আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি একটা কাজ করতে পারবেন? হ্যাঁ বলো, কি করতে হবে? আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো। আমার যে অফিসগুলো
এবং যে কফি শপগুলো আছে এই সবগুলো দেখাশোনা আপনি করবেন এবং সকল দায়িত্ব আপনাকে দিলাম। আর যে টাকা আসবে ওই টাকা আপনি বিভিন্ন এতিমখানায় দিবেন। কিন্তু কিভাবে দিব? তুমি নাকি রাজকে বলে দিয়েছো তোমার 3টা অফিস এবং যতগুলো কফি শপ আছে সবগুলো তাদের নামে দিয়ে দিয়েছো? মানে আপনি এসব কি বলতেছেন? গত 7 দিন ধরে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। একমাত্র বৃহস্পতিবারে 2 মিনিট কথা বলেছিলাম আদালতে, এরপরে আর কোনো কথা হয় নাই। তাহলে আমি তাদেরকে এসব দিলাম কখন? কিন্তু আমাকে তো সে বলছে যে তুমি নাকি সব কিছু লিখে দিয়েছো, যেহেতু তোমার যাবজ্জীবন কারাদণ্ড এটার জন্য। তারা নাকি অফিস এবং কফি শপ চালাবে। আমি তাদেরকে বলছিলাম যে 3টা কফি শপ আমি চালাই, ওই 3টা কফি শপ আমার নামে লিখে দিয়েছে। এই কথা বলছি কারণ তারা যাতে সব কিছুই না নিতে পারে। আঙ্কেল, আমি তাদেরকে কখনোই এসব দেই নাই। আর ওরা হয়তো আমার সাথে কারসাজি করেছে। ওরা হয়তো প্ল্যান করেছে যে আমাকে এরকম কাজে ফাঁসিয়ে তারা সব কিছু নিয়ে নেবে। হ্যাঁ, এছাড়া আমি আর কোনো কিছুই চিন্তা করতে পারছি না, কারণ আমার জানা মতে তুমি তোমার অনেক কষ্টের টাকা দিয়ে এই সব কিছু তৈরি করছো। তুমি কখনোই কাউকে কিছু দিবে না। রাজ যখন বলেছে তুমি রেপ কেসের আসামি হয়েছো, তখন আমি সন্দেহ করছিলাম কোনো কিছুই একটা হয়েছে। এখন আমার কাছে পুরো ক্লিয়ার যে সব কিছুই তারাই করেছে। আঙ্কেল, আপনি একটা কাজ করতে পারবেন? আমাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আপনি যে 3টা কফি শপ নিয়েছেন এবং নতুন কফি শপ বানানোর চেষ্টা করতেছেন, আপনি এরকমভাবে চেষ্টা করে যান। আপনি 50% টাকা রেখে বাকি টাকাগুলোর মধ্যে যে টাকাগুলো থাকবে ওই টাকাগুলো স্টাফ এদেরকে দিয়ে বাকি যা থাকবে ওইগুলো এতিমখানায় দিয়ে দিবেন। রাফি, আমি গরিব হতে পারি আর আমি তোমার ম্যানেজার। আমি কখনো এরকম কাজ করব না। আমি কাজ করতেছি। আমি আমার প্রাপ্য নিয়ে বাকি যা থাকবে তা দিয়ে তোমার জন্য সব কিছু তৈরি করব। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তোমাকে একদিন না একদিন বাইরে বের করে দেয় এবং তুমি এই সব কিছুর প্রমাণ করো যে তুমি কোনো কিছুই ইচ্ছা করে করো নাই। এখন এসব বলে কোনো কিছুই হবে না। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মনে হয় না কখনো বের হতে পারবো, বাইরের আলো দেখতে পারবো। কিন্তু ওরা যে এরকম কাজ করবে কখনোই ভাবতে পারি নাই। যাক, ওরা যদি এরকম করে খুশি থাকে তাহলে খুশি থাকো। আল্লাহর কাছে দোয়া করি যাতে তাদের শাস্তি উনি দিয়ে দেয়। ম্যানেজার স্যার রাফির সাথে কথা বলে চলে গেল। অন্যদিকে রাফির আম্মু আব্বু ঠিক মতো খাবার খায় না। দেখতে দেখতে কেটে গেল 2টা মাস। রাফি এখন জেলের ভিতরে বসে ছোটোখাটো কাজ করে এতে কিছু টাকা পায়। এই টাকাগুলো দিয়ে সে চলাচল করে। 2 মাসের মধ্যেই রাফির আম্মু প্রায় অনেকবারই এসেছে দেখা করার জন্য। রাফির সাথে দেখা করতে গেলে রাফির আব্বু আম্মু আগের মতোই চলাচল করতেছে। রাফিও ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে আর জেলের ভিতরে কাজ করে জীবনযাপন করছে। অন্যদিকে রাজ, মাহফুজ আর লামিয়া বসে আছে একটা কেবিনে। রাজ মাহফুজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মাহফুজ, এখন কেমন অনুভূতি হচ্ছে? আমরা আমাদের অফিস নিয়ে নিয়েছি এবং কফি শপ নিয়ে নিয়েছি 12টা। লামিয়া, তোর কেমন লাগতেছে সেটা বলাই। আমার তো মনে হচ্ছে আমি এখন আকাশের পাখির মতো উড়াল দিই। আমার এত খুশি লাগতেছে। আগে কখনো ভাবি নাই যে এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে এরকম জায়গায় পৌঁছে যাব। যাক, তোমার কারণেই এসব কিছু হয়েছে। তুমি সব কিছু করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এখন একটা কাজ করতে হবে। আমাদের 3জনকে মিলে এই 3টা অফিস এবং কফি শপগুলো চালাতে হবে, যাতে আমরা খুব তাড়াতাড়ি আরও বেশি বড়লোক হয়ে যেতে পারি। এটা নিয়ে চিন্তা করিস না। 3জন একসাথে মিলেমিশে কাজ করব। ওরা 3জন বেশ খুশি আছে সবকিছু পেয়ে। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। এমন সময় একজন পুলিশ অফিসার এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, আগামীকালকে নতুন এসআই জয়েন্ট করবে। নতুন এসআই খুব ভালো মানুষ, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, উনি হচ্ছে একজন মেয়ে। সবাই ওনার সাথে ভালোভাবে কথা বলবে। আর রাফি, তোমার সাথে দেখা করার জন্য একজন লোক এসেছে, আমি তাকে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে স্যার, ওনাকে পাঠিয়ে দেন, আমি ওনার সাথে কথা বলতেছি।
পুলিশ অফিসার চলে গেল বাইরে ম্যানেজারকে ভিতরে পাঠিয়ে দিতেই ম্যানেজার ভিতরে এসে রাফির সাথে কথা বলতে লাগলো। রাফি, একটা খুশির খবর আছে। তোমার নামে প্রায় 45টা কফি শপ হয়েছে এই 2 বছরে, আর একটা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেছি পার্টনারশিপে। আগে তুমি যার সাথে পার্টনারশিপে ছিলে তার সাথে পার্টনারশিপে গিয়ে কাজ করতেছি। উনি খুব ভালো মানুষ। আশা করি আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে ওই গার্মেন্টস ফ্যাক্টরিটা আমরা কিনে নিতে পারবো। তার সাথে ওই রকমভাবে ডিল করে আমি পার্টনারশিপে গেছি। ধন্যবাদ আঙ্কেল। আপনাকে কিভাবে যে আরও বেশি ধন্যবাদ দিব বলে বোঝাতে পারতেছি না। আপনি আমার জন্য এতটুকু করতেছেন, কখনো ভাবতে পারি নাই যে আপনি অপরিচিত একজন হয়ে এতটুকু করবেন। গত 2 বছরের মধ্যে আমার আব্বু মাত্র আমাকে 2 দিন দেখে গেছে, এরপরে আর আসে নাই। কিন্তু আপনি প্রতি সপ্তাহে এসেছেন, আমাকে ভালো খাবার দিয়ে গেছেন, টাকা দিয়ে গেছেন, পোশাক দিয়ে গেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি গার্মেন্টস ফ্যাক্টরির সাথে কয়েকটি এতিমখানায়ও টাকা দিবেন। হ্যাঁ, চিন্তা করো না, আমি সেটাও করতেছি। আর একটা কথা শুনলাম, এই অফিস নাকি নতুন এসআই জয়েন করেছে। এসআইকে আমার মনে হয় চেনা চেনা লাগে। যদি আমি তাকে চিনি তাহলে আমি তাকে বলে তোমাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ তাকে জোগাড় করার জন্য বলবো। টাকা গেলে যাক, তবুও তোমাকে আমি বের করেই ছাড়বো এই জেলখানা থেকে। ম্যানেজারের কথা শুনে রাফি কান্না করে দিল। আসলে এখনো পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আসে। ম্যানেজার রাফির সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে বাইরে এসে দেখে একজন এসআই গাড়ি থেকে নামছেন। এসআইকে দেখে ম্যানেজার দাঁড়িয়ে গেল এখানেই। এসআই ম্যানেজারের সামনে এসে বলতে লাগলো, আরে চাচ্চু, তুমি এখানে কি করো? থানায় এসেছো কেন? এটা একটা দরকার ছিল, এটার জন্য এসেছি। আর তুই কি এই অফিসে এসআই হিসাবে জয়েন করেছিস? হ্যাঁ চাচ্চু, আমি এই অফিসে এসআই হিসেবে জয়েন করেছি। ভেতরে আসো, যেহেতু তুমি এসেছো তোমার সাথে বসে 1 কাপ কফি খাই। অনেক দিন পর তোমার সাথে দেখা হয়েছে। এখন কফি খাবো না, আমার কাজ আছে। তুই একটা কাজ কর, তোর ফোন নাম্বারটা দে, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি তোকে বিকালবেলা ফোন দিব, তুই আমাদের বাসায় চলে আসিস। প্রায় অনেক বছর হয়েছে তুই আমাদের বাসায় আসিস না। ঠিক আছে চাচ্চু, আর এই নাও আমার ফোন নাম্বার। তুমি আমাকে ফোন দিও আর বাসার ঠিকানা দিও। আমি বাসায় চলে যাব। আজকে কাজ করব না তেমন বেশি। আচ্ছা, আমি তাহলে এখন যাই। তোকে আমি 2টার সময় ফোন দিব। এরপর তুই না হয় চলে আসিস আমার কাছে। পরে তোকে নিয়ে বাড়িতে যাব আর তোর সারপ্রাইজ দিব। আচ্ছা যাও তাহলে তুমি এখন। আমি 2টার সময় চলে আসব, তুমি ফোন দিলে। ম্যানেজার চলে আসলো অফিসে। একটা 45 অবধি কাজ করে ফোন দিল রাবেয়াকে। আপনাদেরকে তো বলা হয় নাই, রাবেয়া হচ্ছে এসআই। সে আদমজা থানা থেকে ট্রান্সফার হয়ে এই থানায় এসেছে। রাবেয়া কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো চাচ্চু, কোথায় আসতে হবে বলো আমাকে, আমি আসতেছি গাড়ি নিয়ে। আমি তোকে মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দিয়েছি, তুই ওই ঠিকানায় চলে আয়। ঠিক আছে চাচ্চু, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে ম্যানেজার ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর রাবেয়া চলে আসলো তার চাচুদের কাছে। রাবেয়া অফিসটা ঘুরে দেখে তার চাচুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চাচ্চু তুমি তো দেখি অনেক বড়লোক হয়ে গেছো, তোমার অফিস আছে? আরে না, এটা আমার অফিস না, এটা হচ্ছে আরেকজনের অফিস। আমি শুধু তার ম্যানেজার এবং সব কিছু দেখাশোনা করি। ও আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তুমি থানায় গিয়েছিলে কেন? ওইখানে কি? এইসব জিনিস যার, সে হচ্ছে মিথ্যা মামলায় থানায় বন্দি আছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মানে বুঝলাম না, আমাকে একটু সব কিছু খুলে বলবে? এখানে বলা যাবে না, আগে চল বাসায় খাওয়া দাওয়া করে এরপর আমি তোকে সব কিছু বলবো। ঠিক আছে চলো তাহলে যাই। ম্যানেজার রাবেয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই ম্যানেজারের স্ত্রী এসে দরজা খুলে দিল। রাবেয়াকে দেখে জড়িয়ে ধরে বলছে, আরে রাবিয়া, কত বছর পর তুই আমাদের বাড়িতে এলি? আর তুই পুলিশ হয়েছিস কবে? আমরা তো কোনো কিছুই জানলাম না। জানবে কি করে? তোমাদের সাথে সব দিক দিয়ে যোগাযোগ বন্ধ করে রেখেছে আব্বু। যাই হোক, এখন তোমাদের বাসায় এসেছি। আমাকে কি রান্না করে খাওয়াবে? তাড়াতাড়ি রান্না করে খাওয়াও। আচ্ছা তুই বস এখানে, আমি তোর জন্য রান্না করে আনতেছি। ম্যানেজারের স্ত্রী চলে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে মাছ মাংস সবকিছু নামিয়ে রান্না বসিয়ে দিল।
অন্যদিকে ম্যানেজার আর রাবিয়া বসে আছে সোফায়। রাবিয়া ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন বলো চাচু, কি বলবে তুমি? তোমার বস কেন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে? তাহলে শোন কি কি হয়েছে, আমি তোকে সব কিছু খুলে বলছি। ম্যানেজার রাবিয়াকে সব কিছুই খুলে বলল। দীর্ঘ 2 ঘন্টা বলার পর ম্যানেজার বলতে লাগলো, শুনলি তো কি কি হয়েছে? স্যারের সাথে এখন তুই কি পারবি স্যারকে জেল থেকে বের করতে? কারণ তুই তো একজন এসআই, তুই চাইলে আবার চেষ্টা করে তদন্ত করে দেখতে পারিস। আমি মনে করি স্যার এখানে কোনো অপরাধ করে নাই, ওরা হয়তো কোনো প্ল্যান করে স্যারের সাথে এমন কাজ করছে। তোমার সকল কথা শুনে আমি একদম নিশ্চিত ওরা প্ল্যান করে এরকম কাজ করেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখতেছি। মাত্র অফিসে জয়েন করেছি তো, আমাকে আর কয়েকদিন সময় দাও। আমি কয়েকটা দিন পরে তোমার বসের সব কিছু ডিটেলস বের করব। ঠিক আছে, যা তুই এখন ফ্রেশ হয়ে আয়, রান্না হয়তো কমপ্লিট হয়ে গেছে, আজকে 3 জন একসাথে খাবার খাবো। রাবিয়া ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। 3 জন বসে বসে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষে রাবিয়া বিকেলবেলা চলে আসলো অফিসে। সকল আসামিদের সাথে পরিচয় হচ্ছে এমন সময় রাফির কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? রাফি মাথা নিচু করে বলতে লাগলো, আমার নাম রাফি। রাফির মুখে রাফি নামটা শুনে রাবিয়া নিশ্চিত হয়ে গেল এটাই হচ্ছে সেই রাফি, তার চাচ্চুর বস। রাবিয়া চলে আসলো তার কেবিনে। তার সহকর্মী অফিসারকে উদ্দেশ্য করে রাবিয়া বলতে লাগলো, এই যে ছেলেটার নাম জিজ্ঞেস করে আসলাম, রাফি যেন কি নাম, ওই ছেলে কিসের জন্য এই ছেলে বন্দী হয়েছে, আর তার সাজা কত দিনের? ম্যাডাম, সে রেপ কেসের আসামি হয়ে জেলের ভিতর যাবজ্জীবন কারাদণ্ড সাজা পাচ্ছে। প্রায় 2.5 বছরের উপরে হয়েছে সাজা পাচ্ছে। কিন্তু ছেলেটাকে দেখে মনে হয় না ছেলেটা এরকম কাজ করতে পারে। খুবই শান্তশিষ্ট ছেলে এবং সবাইকে সাহায্য করে সব কিছুতে। আচ্ছা, তুমি এক কাজ করতে পারবে? এই ছেলের ফাইলটা কোথায় রেখেছো আমাকে একটু দিতে পারবে? আমি ওই ছেলের ফাইলটা আবার একটু দেখতাম, দেখি তাকে জেল থেকে বের করতে পারি কি না। ম্যাডাম, আপনি 2 মিনিট বসেন, আমি 2 মিনিটের ভিতরে তার ফাইলটা নিয়ে আসতেছি। এই বলে সহকর্মী অফিসার চলে গেল স্টোর রুমে। 2 বছর আগের ফাইলটা নিয়ে চলে আসলো রাবেয়ার কাছে। রাবেয়ার হাতে ফাইলটা দিতেই রাবেয়া ফাইলটা খুলে দেখতে লাগলো। সাক্ষীগুলো দেখে খুবই অবাক হলো, কারণ তার চাচু যা যা বলেছে একদম মিলে যাচ্ছে ফাইলের সাথে। পুরো ফাইলটা দেখার পরে রাবেয়া বলতে লাগলো, হ্যাঁ, পুরো ফাইলটা দেখলাম। ছেলেটাকে বাহির থেকে বের করার একটা উপায় আছে, দেখি এই উপায়টা কাজে লাগিয়ে ছেলেটাকে নির্দোষ প্রমাণ করা যায় কিনা। এই বলে রাবেয়া চলে আসলো বাইরে। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ গ্রুপ অফ কোম্পানিতে যাও, ওইখানে জরুরি একটা কাজ আছে। ঠিক আছে ম্যাডাম, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে ওইখানে পৌঁছে দিতেছি। এই বলে ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে চলে আসলো রাজ গ্রুপ অফ কোম্পানির সামনে। যে কোম্পানিটা ছিল রাফির নামে, এই কোম্পানির নাম পাল্টে রাজ গ্রুপ অফ কোম্পানি দিয়েছে। রাবেয়া গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতে অবাক হয়ে গেল, কারণ অফিসটা প্রায় অনেক বড়। রাবেয়া ভিতরে প্রবেশ করে উপরের দিকে যেতে লাগলো। রাজের কেবিনের সামনে এসে বলতে লাগলো, এক্সকিউজ মি স্যার, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসেন। রাবেয়া ভেতরে যেতেই রাজ তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। পুলিশ দেখে রাজ কিছুটা চমকে গেল। তোতলাতে তোতলাতে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে কি করেন? এখানে এসেছি প্রায় 2 বছর আগের পুরনো একটা কেস নিয়ে। আমি এই এলাকার নতুন এসআই। রাফি নামের ছেলেটাকে তো অবশ্যই আপনারা চেনেন, সে তো আপনাদের বন্ধু। হ্যাঁ ম্যাডাম, সে আমাদের বন্ধু, কিন্তু সে আমার চাচাতো বোনকে ধর্ষণ করে এরপরে জেলে গিয়েছে। ও আচ্ছা, আপনি আপনার চাচাতো বোনকে একটু ডাকতে পারবেন? আমি ওনার সাথে কথা বলবো আলাদা। না মানে ম্যাডাম, আপনি হঠাৎ 2.5 বছর পরে সে বলতেছেন তার সাথে কথা বলবেন? সে কি এখানে আছে নাকি? তার তো বিয়ে হয়ে গেছে, আর আপনি তাকে পাবেন কোথায়? সে লন্ডনে চলে গেছে। রাজ কথা বলতেছে রাবেয়ার সাথে। এমন সময় কেবিনের ভিতরে প্রবেশ করলো লামিয়া এবং মাহফুজ। লামিয়া রাবেয়াকে না দেখেই রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, আমার অফিসে এই একটা সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যার সমাধান করে দাও তো। কথাটা বলেই সামনের দিকে তাকিয়ে দেখতে পেল রাবেয়া পুলিশের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। রাবেয়া লামিয়ার দিকে তাকাতেই বলতে লাগলো, কি ব্যাপার রাজ চৌধুরী, আপনি না বললেন আপনার চাচাতো বোন আমেরিকা চলে গেছে? এইটাই তার মানে আমেরিকা? বাহ, এখন তো দেখি 3 জন স্যুটবুট পরে অফিস সামলাচ্ছেন। তা অফিসগুলো কি আপনারা আপনাদের বন্ধুর কাছ থেকে কেড়ে নিয়েছেন নাকি? আমার তো মনে হচ্ছে প্ল্যান করে আপনারা এরকম কাজ করেছেন।
ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? এরকম বাজে স্বভাব আমাদের নেই। বাজে স্বভাব থাকলে এইসব এবং রাফির বাবার জায়গা সম্পত্তি আমরা নিয়ে নিতাম, কিন্তু নাই। আর এগুলো রাফি নিজে আমাদের নামে লিখে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, যেহেতু লিখে দিয়েছে তাহলে তো আর কোনো কিছু বলার নেই। আপনাদেরকে একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখেন। আপনারা এখান থেকে কোথাও যাবেন না। আমি এই কেস আবারও নতুন করে ইনভেস্টিগেশন করব। যদি আপনারা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন। আমরা পালাবো কেন? আমরা অন্যায় করেছি নাকি যে পালাবো? অন্যায় করলে অবশ্যই পালিয়ে যেতাম। এইটার জন্য বলেই রাখলাম, পালিয়ে যাবেন না। আপনাদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করতেছে, নিশ্চিন্তে থাকতে পারেন। এই বলে রাবেয়া চোখে চশমাটা পরে আসলো নিচে, গাড়িতে করে আবার চলে আসলো থানায়। অন্যদিকে রাজ লামিয়ার গালে জল মেরে বলতে লাগলো, ঠাস ঠাস। এই তোর কি চোখ নেই? কেবিনের ভিতর প্রবেশ করার সময় কি তুই দেখে শুনে আসতে পারিস না? এখন দেখি তো এই ম্যাডাম আমাদের উপরে পুরো সন্দেহ করে ফেলেছে। যদি ম্যাডাম জানতে পারে আমাদের প্ল্যান করা এইসব কাজগুলো, তাহলে কিন্তু আমরা সবাই ফেঁসে যাব। মানে তুই এসব কি বলতেছিস? আর এই ম্যাডাম কোথা থেকে আসলো? আগে তো কখনো এই ম্যাডামকে দেখি নাই। এই ম্যাডাম এই থানার নতুন এসআই। শোন, কি বলি, যা করার আজকে রাতেই করতে হবে। ব্যাগ থেকে 5 কোটি টাকা তুলে রেডি করে রাখিস। ম্যাডামকে নিয়ে আসবো। যদি না মানে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে ম্যাডামকে মেরে ফেলতে হবে। ম্যাডামকে মারতে যাব কেন? ম্যাডামকে না মেরে রাফি ভাইয়াকে মেরে ফেললেই তো হবে। ওনার জন্য যেহেতু এসব কিছু হচ্ছে, তাহলে ওনাকে মেরে সব কিছু শেষ করে দেওয়া যাক। যদি সবকিছু শেষ করে দেওয়া যায়, তো তাহলে আমরা এখানে বসে থাকতাম না। আর এখানে যদি রাফিকে মেরে ফেলি, তাহলে ম্যাডাম পুরোপুরি আমাদের উপরে সন্দেহ করে ফেলবে। তুই নিজেও জানবি না ম্যাডাম কখন কি করে বসে, আর আমাদের ব্যাপারে কি কি ইনফরমেশন নিয়ে নেয়। সবার আগে ম্যাডামের মুখ বন্ধ করতে হবে, না হলে ম্যাডাম যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। রাঠে রেডি থাকিস। সবাই কথাবার্তা বলে যার যার বাসায় চলে গেল, কারণ সবার মাথায় টেনশন ঢুকে গেছে। অন্যদিকে রাফির আব্বু আম্মু বসে আছে খাবার টেবিলে, খাবার বেড়ে দিতেছে রাফির আম্মুর বড় বোন। এইভাবে চললে হবে না দুলা ভাই, আপনাকে শক্ত হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর বলতে হবে রাফিকে যাতে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। বাবা মায়ের দোয়া অবশ্যই কাজে লাগে। গত 2.5 বছর ধরে আমি আর তোমার বোন জায়নামাজে কত কান্না করেছি আল্লাহর কাছে, কত চাইছি আমার ছেলেকে, কিন্তু আল্লাহ তো ফিরিয়ে দেয় না। আর কবে ফিরিয়ে দিবে আল্লাহ? আমরা যে আর একা একা থাকতে পারতেছি না। আর একটু ধৈর্য ধরেন, অবশ্যই কোনো কিছু হবে। রাফির আব্বু আম্মু এবং রাফির খালা খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেল। রাত 11টায় রাবেয়া তার বাড়িতে খাবার খাচ্ছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। বাড়ির কাজের লোক দিয়ে দরজা খুলতেই দেখতে পেল রাজ, লামিয়া এবং মাহফুজ দাঁড়িয়ে আছে। তিনজনকে দেখে কাজের লোক বলতে লাগলো, ম্যাডাম, 2জন ছেলে আর একটা মেয়ে এসেছে, ভিতরে আসতে বলবো নাকি? হ্যাঁ, ভেতরে এসে বসতে বলো, আমি খাবার শেষ করে আসতেছি। আর তুমি তাদের জন্য কফি রেডি করে ফেলো। কাজের লোক তিনজনকে ভিতরে এনে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো রান্নাঘরে। রাবেয়া খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে আসতে দেখতে পেল রাজ, লামিয়া এবং মাহফুজ বড় একটা ব্যাগ নিয়ে বসে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা এখানে কি করেন, তাও আবার রাত 11:30-এর দিকে? ম্যাডাম আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। আমাদের তরফ থেকে আপনাকে উপহারটা দিলাম। আপনি প্লিজ এই উপহারটা রিজেক্ট করে দিবেন না। রাবেয়া কোনো কিছু না বলে লাগেজ খুলতেই দেখতে পেল পুরো লাগেজ ভর্তি টাকা। এটা দেখে রাবেয়া তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হঠাৎ এতগুলো টাকা আমার জন্য নিয়ে এসেছেন কেন? কোনো কাজ করতে হবে নাকি আপনাদের হয়ে? জি ম্যাডাম, একটা কাজ করতে হবে। আপনাকে রাফির কেসটা বন্ধ করে দিতে হবে। আরও টাকা লাগলে আপনি বলতে পারেন, আমরা আরও টাকা দিতে রাজি আছি। মানে বুঝলাম না, রাফির কেসটা বন্ধ করে দেবো কেন? এটার সাথে আপনাদের কোনো কিছু আছে নাকি? আসলে ম্যাডাম কিভাবে যে বলি, আপনি এই টাকাগুলো রাখেন তো, অন্য সময় না হয় আপনাকে বলবো। রাবেয়া তার হাতের ফোনটা ভিডিও করতে লাগলো, এমনভাবে ফোনটা ধরেছে যাতে তারা বুঝতেই না পারে যে ভিডিও হচ্ছে। রাবেয়া তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে অন্য সময় বলবেন কেন, এখনই বলেন। আর এখন যদি না বলেন তাহলে আমি এই টাকাগুলো নিব না। আর এখানে কত টাকা আছে? এখানে প্রায় 5 কোটি টাকা আছে। রাফির কেসটা বন্ধ করে দেওয়ার জন্য বলতেছি, কারণ রাফিকে আমরা ফাঁসিয়ে তাকে জেলের ভিতর পাঠিয়েছি। আমাদের প্ল্যান ছিল যে তাকে এরকম করব। ওই প্ল্যান অনুযায়ী সে আমাদের প্ল্যানে পা দিয়েছে, তাই ফেসে গেছে। কত বোকা! ও আচ্ছা,
এই সামান্য কাজের জন্য আপনারা আমাকে 5 কোটি টাকা দিয়েছেন। 5 কোটি টাকায় হবে না, আমার আরও 5 কোটি লাগবে। মোট 10 কোটি টাকা লাগবে। যদি 10 কোটি টাকা দিতে পারেন তাহলে আমি এই কেসটা বন্ধ করে দিব। ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আরে অ্যাকাউন্টে পাঠালে অনেক সমস্যা হবে, কারণ আপনারা জানেন যে আমি একজন পুলিশ অফিসার। আমার অ্যাকাউন্টে এত টাকা ঢুকলে অবশ্যই সরকার থেকে বলবে যে আমি হয়তো কোনো কাজ করতেছি, এটার জন্য এত কোটি টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আপনারা আমাকে ক্যাশ দিয়ে যাবেন কালকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ম্যাডাম, কালকে সকাল 10টার মধ্যে আপনি আরও 5 কোটি টাকা ক্যাশ পেয়ে যাবেন। সাথে আর 2 কোটি টাকা বাড়িয়ে দিব, 7 কোটি টাকা দিব আপনাকে। ঠিক আছে, এখন তাহলে আপনারা যান, আমিও এখন ঘুমাই, কালকে আবার অফিসে যেতে হবে। রাজ চলে গেল। এদিকে রাবেয়া ভিডিওটা অফ করে সেভ করে রেখে ফোন দিল জজ সাহেবের কাছে। জজ সাহেবের সাথে কথা বলে ভিডিওটা পাঠিয়ে দিল রাবেয়া। রাবেয়ার ভিডিওটা দেখার পর জজ সাহেব বলতে লাগলো, রাবিয়া, তুমি কালকে বাকি 5 কোটি টাকা নিয়ে ওই টাকাগুলো সরকারের কাছে পাঠিয়ে দিবে। আর তুমি যে ভিডিওটা পাঠিয়েছো, এই ভিডিওটা খুবই ভালো করেছো। রাফিকে জেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। আগামী 2 দিনের মধ্যে রাফিকে জেল থেকে বের করে দেওয়া হবে এবং ওই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ধন্যবাদ স্যার, আপনি পুরো বিষয়টা ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য আমাকে। রাবেয়া কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 4টায় রাবেয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো অফিসে। রাফির কাছে এসে রাফিকে উদ্দেশ্য করে রাবেয়া বলতে লাগলো, এই যে মিস্টার রাফি, এভাবে মাথা নিচু করে আর কতদিন থাকবেন? একটু উপরের দিকে তাকান, নতুন এসআইকে দেখবেন না নাকি? রাবেয়ার কথা শুনে রাফি উপরের দিকে তাকিয়ে দেখে রাবেয়া দাঁড়িয়ে আছে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, মুখটা পুরো গোল আলুর মতো, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। রাফি আবারও মাথা নিচু করে ফেললো। এটা দেখে রাবেয়া বলতে লাগলো, আর মাথা নিচু করে থাকতে হবে না, আপনাকে হয়তো 2-3 দিনের মধ্যেই বাইরে বের করে দেওয়া হবে। আপনি আবারও বাইরের আলো দেখতে পারবেন। রাবেয়ার কথা শুনে রাফির চোখ দুটো বড় বড় হয়ে রাবেয়ার দিকে তাকালো আর বলতে লাগলো, হঠাৎ আমাকে বাহিরে বের করতেছে কেন? নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আপনি সত্যি কথা বলেন ম্যাডাম, কি হয়েছে? এটা না হয় তুমি তোমার নিজের চোখেই দেখবে বের হয়ে। আর 1 থেকে 2 দিন থাকো। আজকে তো সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিনের মাথায় তোমাকে বের করা হবে। তোমার আব্বু আম্মুর সাথে কথা বলতে চাইলে আমাকে ঠিকানাটা দাও, আমি তোমাদের বাসায় গিয়ে বলে আসতেছি এই সুখবরটা। রাফি রাবিয়াকে তাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিল। রাবিয়া প্রথমে কল দিল তার চাচুকে, কল দিয়ে বলে দিল সবকিছু। রাবিয়া বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো রাফিদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই রাফির আম্মু এসে দরজা খুলে দিল। রাবিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে এসেছেন? আমার ছেলের কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আপনার ছেলের অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আগামী বৃহস্পতিবার আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। রাবিয়ার কথা শুনে রাফির আম্মু সোজা মোনাজাতে বসে গেল। আল্লাহর কাছে কান্না করতে করতে বলতে লাগলো, হে আল্লাহ, এত বছর পর আপনি আমাদের কথা শুনেছেন, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। রাবিয়া রাফির আব্বু আম্মুর সাথে কথা বলে চলে আসলো অফিসে। এসে দেখে রাজ, লামিয়া আর মাহফুজ দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা 3 জন আমার অফিসে? আপনাকে তো বাড়িতে গিয়ে পাইলাম না, এটার জন্য অফিসে এসে দেখলাম আপনি নেই। আপনি নাকি কোথায় গিয়েছেন, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই নেন, এটার ভিতরে বাকিটা রাখা আছে, আর আপনি বন্ধ করে দিন কিন্তু। হ্যাঁ, বন্ধ করে দিব। আমি কথা বলেছি উপর মহলের সাথে, ওরা বলেছে আর কোনো দিন এই কেস খুলবে না। তোমাদেরকে একটা কাজ করতে হবে, বৃহস্পতিবারে আদালতে আসতে হবে, 2 থেকে 3টা কাগজে সাইন করতে হবে, তাহলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, বৃহস্পতিবারে আমরা আদালতে থাকব, চিন্তা করবেন না। রাজ ওইখান থেকে চলে গেল। অন্যদিকে রাবিয়া সন্ধ্যায় চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতে লাগলো। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 3 দিন। আজকে বৃহস্পতিবার, রাফিকে আদালতে তোলা হলো। সবাই আদালতে উপস্থিত আছে। এমন সময় রাবিয়া জজ সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি আশা করি ভিডিওটা দেখেছেন। এখানে স্পষ্ট তারা বলে দিয়েছে যে তারা প্ল্যান করে রাফিকে ফাঁসিয়েছে। তবে রাফির সাথে একটা শারীরিক সম্পর্ক করেছে এটা ঠিক, কিন্তু রাফি ইচ্ছে করে করে নাই, সব করেছে লামিয়া। তবে লামিয়াকে তার প্রাপ্য জিনিস দিয়ে দেওয়া হয়েছে, 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং গত 2 বছরে রাজ, লামিয়া এবং মাহফুজ রাফির 3টা অফিস থেকে 15টা কফি শপ নিজের আন্ডারে নিয়ে অনেক টাকা ইনকাম করেছে এবং অনেক টাকা খেয়েছে। এগুলো বাদ দিলাম,
এখন আপনি আপনার সিদ্ধান্ত জানান। জজ সাহেব যেই তার সিদ্ধান্ত জানাতে যাবে এমন সময় রাজ, মাহফুজ, লামিয়া পালিয়ে যেতে যাবে। কয়েকজন পুলিশ এসে তাদের তিনজনকে ধরে কাঠগড়ায় দাঁড় করালো। জজ সাহেব বলতে লাগলো, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজ, মাহফুজ এবং লামিয়া তিনজন প্ল্যান করে রাফিকে ফাঁসিয়েছে। গত 2.5 বছর রাফিকে অযথা শাস্তি দেওয়া হয়েছে। এই অযথা শাস্তির কারণে রাফিকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে এবং বাকি 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হচ্ছে এবং 3 দিন রিমান্ডে রাখার জন্য আদেশ দেওয়া হচ্ছে। দিস কেস ইজ ক্লোজ। এই বলে জজ সাহেব চলে গেল। তিনজনকে নিয়ে পুলিশ চলে গেল জেলের ভিতরে। রাফি কাঠগড়া থেকে নেমে তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু দেখলে তো আমি অন্যায় করি নাই, আমাকে ফাঁসানো হয়েছিল। আজকেই ম্যাডামের জন্য আমি আবারও ফিরতে পারছি। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে নতুন একটা জীবন ফিরিয়ে দিয়েছেন। ম্যাডাম, আপনাকে কালকে সকালে আমাদের বাড়িতে এসে খাবার খেতে হবে। প্লিজ না করবেন না। যেহেতু আপনি অর্ডার দিয়েছেন যেতেই হবে, কারণ আপনি একজন সম্মানীয় ব্যক্তি এবং টপ বিজনেসম্যান। কালকে আপনার বাড়িতে গিয়ে খাবার খাবো, নিশ্চিন্তে থাকতে পারেন। রাফি তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো বাড়িতে। অনেকদিন পর সাথীতে একটা ঘুম দিল রাফি। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো তার আব্বু আম্মুর সাথে। গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেল খেয়ালই নেই। রাফি এসে ঘুমিয়ে গেল। অন্যদিকে রাফির আম্মু এবং কাজের লোক রান্না করতে লাগলো। রান্নাবান্না শেষ করে বসে আছে সবাই, অপেক্ষা করতেছে রাবেয়ার জন্য। দুপুর 12টার দিকে রাবেয়া আসলো। 1টা পর্যন্ত গল্প করে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লো টেবিলে। এমন সময় রাফির আব্বু বলতে লাগলো, মা, তোমার কি বিয়ে হয়েছে? আরে এখনো বিয়ে হয় নাই, তবে আব্বু আম্মু পাত্র দেখতেছে। মনের মতো পাত্র পাচ্ছি না, তাই বিয়ে করতেছি না। ও আচ্ছা, একবার সামনের দিকে তাকিয়ে দেখো এই ছেলেটাকে পছন্দ হয় কি না। সামনের দিকে তাকাতেই দেখতে পেল রাফি বসে আছে। রাবেয়া মুচকে একটা হাসি দিতেই রাফি আব্বু আম্মু বুঝে গেল। তাহলে আর দেরি করে লাভ কি? তুমি তোমার আব্বু আম্মুকে ফোন দিয়ে বলো যে তোমার পাত্র পছন্দ হয়েছে, চলে আসার জন্য। রাতের দিকে না হয় তোমাদের বিয়ে দিয়ে দিব। আচ্ছা, আমি বলতেছি। রাবেয়া তার আব্বু আম্মু এবং চাচু চাচিকে বলে দিল ফোন দিয়ে। সবাই বসে আছে রাফিদের বাসায়। রাত 9টা। এমন সময় কাজে আসলো। রাবেয়া এবং রাফি বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাবেয়া এবং রাফি দুজনেই চলে আসলো রুমে। 2 রাকাত নফল নামাজ আদায় করে দুজনে বসে আছে বিছানায়। এমন সময় রাবেয়া বলতে লাগলো, আমি কখনো চিন্তা ভাবনা করি নাই যে এরকম একটা পরিস্থিতি হবে। খাবার খেতে এসে আপনার আব্বু এইরকম একটা কথা বলবে আমি ভাবতেও পারি নাই। জাস্ট মুচকি একটা হাসি দিয়েছিলাম, আর আপনার আব্বু আমাকে কিনা আপনার বউ বানিয়ে ফেলেছে। কেন আমাকে পছন্দ হয় নাই নাকি? পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে, কিন্তু আপনি এত বলদ, এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। যদি কেউ এসে আপনাকে বলে আমি এরকম কাজ করেছি, তখন আপনি কি করবেন? কি করব? কোনো কিছুই করব না। আমি মনে করব আল্লাহ আমার জন্য যেটা লিখেছে সেটাই হয়েছে। যা হবার হয়ে গেছে। এখন তাহলে চলুন আমরা আমাদের নতুন জীবন শুরু করি। নতুন জীবন আরেকটা জিনিস উপহার দিয়ে দেই আপনাকে। আরেকটা জিনিস মানে? আরেকটা আবার কি দিবেন আমাকে? কেন, আপনাকে একটা বেবি উপহার দিব। চলেন তাহলে উপহারটা নিয়ে আসি দুইজন। হ্যাঁ চলেন তাহলে। এই যে পাঠক পাঠিকারা, আর শুনতে হবে না। এখন তাহলে বিদায় নেন, কারণ আমি আর রাবেয়া নতুন জীবন শুরু করব। নতুন জীবনে ছোট্ট একটা সংসার করব, ছোট্ট একটা বেবি আসবে আমাদের। ছোট্ট একটা বেবি আনার জন্য তো আমাদেরকে সুযোগ দিবেন। অনেক তো শুনলেন, গল্পটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে। জানি না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম।